মাস দেড়েক পর মশাই এবং শ্বেতা দাবায় বসেছেন। ভাদ্র মাস, আকাশ এরই মধ্যে এবার নির্মেষ নীল। অনাবৃষ্টির বর্ষা শেষ হয়েছে প্রায় সপ্তাহখানেক আগে, এবং এই এক সপ্তাহের মধ্যে মাঝ শরতের আবহাওয়া ফুটে উঠেছে আকাশে মাটিতে। আজ দাবার খেলার আসরও জমজমাট। শতরঞ্জির পাশে দুখানা থালা নামানো রয়েছে, চায়ের বাটি রয়েছে। জন্মাষ্টমী গিয়েছে। আতর্বউ আজ তালের বড়া করছেন, একটু ক্ষীরও করেছেন। সেই সব সহযোগে চা পান করে দাবায় বসেছেন। মশাই অবশ্য খাননি। অসময়ে তিনি কোনো কালেই এক কাপ চা ছাড়া কিছু খান না। ডাক্তারি শেখার সময় রংলাল ডাক্তারের ওখানে ওটা অভ্যাস করেছিলেন। লোককে কিছু খেয়ে চা খেতে উপদেশ দিলেও নিজে বিকেলবেলা খালি পেটেই চা খেয়ে থাকেন। খেতে তার বেলা যায়, খিদে থাকে না। এ একটা কারণও বটে, কিন্তু আসল কারণ অন্য। সন্ধ্যার পর, অর্থাৎ দাবা খেলা অন্তে, সে 7টাই হোক আর 8টাই হোক আর 12টাই হোক, মুখ হাত ধুয়ে কাপড় চোপড় ছেড়ে ইষ্ট স্মরণ করে তবে আহার করেন পরমানন্দ মাধব। আতর্বউয়ের মেজাজ আজ ভালো আছে। গতকাল জন্মাষ্টমী উপবাস করেছিল। আজ শ্বেতাবকে নিমন্ত্রণ করে দুপুরে ব্রাহ্মণ ভোজন করিয়েছে, বিকেলে জলযোগ করিয়েছে, এবং শ্বেতাবের ভোজন বিলাসিনী স্ত্রীর জন্য তালের বড়া ক্ষীর বেঁধে দিয়ে খুব খুশি মনেই আছে। শুধু ব্রাহ্মণ ভোজন নয়, দম্পতি ভোজন করানো হয়ে গেল। ব্রত উপবাস করলে আতর্বউ ভালো থাকে, বোধ করি পরলোকের কল্পনা উজ্জ্বল হয়ে ওঠে। আয়োজনও ভালো ছিল, অভিযোগ করতে পায়নি আতর্বউ। মশাইয়ের পরম ভক্ত পরাণ খাঁকে ডাক্তার কয়েকটি ভালো তালের কথা বলেছিলেন। খাঁ এক ঝুড়ি খুব ভালো এবং বড় তাল পাঠিয়ে দিয়েছিল, এবং রামহরি লেটের বাড়ি থেকে এসেছিল একটা ভালো সিধে মিহি চাল, ময়দা, কিছু গাওয়া ঘি, কিছু ডালদা, তেল, তরি তরকারি এবং একটা মাছ। রামহরি সেই মরণাপন্ন অবস্থা থেকে বেশ একটু সেরে উঠেছে, এবং রামহরির পুত্রবধূ পৌত্র ফিরে এসেছে। তারাই এখন সেবা শুশ্রূষা করছে। মশাইয়ের কাছে তাদের আর কৃতজ্ঞতার অন্ত নাই। রামহরির নতুন বউ তার ভাইকে নিয়ে পালিয়েছে। রামহরির মেজাজ অবশ্য খুবই খিটখিটে। শশীর ওপরে শব্দভেদী বাণের মতো কটুবাক্য প্রয়োগ করে, পুত্রবধূ পৌত্রকে অবিরাম বিদ্ধ করেছে। কিন্তু এই খিটখিটে মেজাজের মধ্যেও রামহরি মশাইকে দেখে সজল চোখে বলে, বাবা, আর জন্মে আপনি আমার বাপ ছিলেন। সেই দিন থেকে ক্রমান্বয়ে 20 দিন তিনি নিত্যই রামহরিকে দেখে এসেছেন। সিধেটা বোধ করি সেই সম্বন্ধ ধরেই পাঠিয়েছে রামহরি, নইলে একালে চিকিৎসককে উপঢৌকন কি সিধে পাঠানো উঠে গেছে। একালে নগদ কারবার। বুড়ো রামহরি পূর্বজন্মের বাপের বন্দনা করেছে। একদিন মশাই হেসে রামহরিকে বলেছিলেন, শশী তাহলে কাকা ছিল না? কি বলিস? তোকে তো পথে বসিয়েছিল। রামহরিও হেসেছিল। মশাই বলেছিলেন, দেখ, তোর আর জন্মের বাবা হয়ে যদি তোর ওপর আমার এত মায়া, তবে তোর এই জন্মের ব্যাটার ছেলের ওপর কি এত বিরূপ হওয়া ভালো? তবে একটা কথা বলবো বাবা, তুমি সেরে এখন উঠলে, কিন্তু এ রোগ তোমার একেবারে ভালো হবে না। সাবধানে থাকবে, বুঝেছ? উইল টুইল যদি করো তবে করে ফেলো। আর একটি কথা, যে মেয়েটিকে তুমি শেষে মালা চন্দন করেছ তাকেও বঞ্চিত করো না।
রামহরির এই তরুণী স্ত্রীটিও এর মধ্যে খিড়কির পথে আতর বউয়ের কাছে এসে ধর্ণা দিয়েছিল। পরামর্শ যে শশীর তাতে মশাইয়ের সন্দেহ নাই। বোধ হয় কিছু প্রণামীও দিয়ে গিয়ে থাকবে। বোধ হয় নয়, আতর বউ যখন ওকালতি করেছে তখন তার জন্য তখন ফি নিশ্চয়ই নিয়েছে। মশাই এ নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু প্রশ্ন করেননি। তিনি নিজেই রামহরিকে এ কথা বলেছেন। আতর বউ যা করেছে তার দায়িত্ব নিজের, তবে স্বামীকে যদি স্ত্রীর পাপের ভাগ নিতে হয় নেবেন। ইহলোকে আতর বউয়ের অগ্নিদাহের জ্বালার উত্তাপ জীবনভর সইতে পারলেন, পরলোক আর পাপের ভাগের বোঝা বইতে পারবেন না? খুব পারবেন। ডাক্তারেরা বলছে বিপিন ভালো আছে, হিক্কার হয় নাই। সেখানেও নিত্য যেতে হয়। তিনি নারী না দেখলে রতনবাবুর তৃপ্তি হয় না। প্রদ্যোৎ ডাক্তারও আসে, সে আসে তার পরে। কোনো কোনো দিন দেখা হয়ে যায়, দু একটা কথাও হয়, সে শুধু নমস্কার বিনিময় মাত্র। তিনি হাত দেখেই চলে আসেন, বলে আসেন ভালোই আছে, এর বেশি কিছু না। মনের মধ্যে সেই কথাগুলোই ঘুরে বেড়ায়। মহান্তের তিরোধানের দিনে যে কথাগুলি তিনি হরেনকে বলেছিলেন। হুঁকোটা হাতে ধরেই সে তা চাল ভাবছিল। মশাই বললেন, ও বাবা, ন হরি ব্রহ্মা ন চ শঙ্কর। ওর নিদান হেঁকে দিয়েছি মানিক। 3 চাল, আর 3 চালেই তোমার মন্ত্রী আকস্মাৎ গজের মুখে পড়ে কাত। মশাই সেতাবের মন্ত্রীকে নিজের গজের মুখে চাপা দিয়ে রেখেছেন, এদিকে কিস্তি দিয়েছেন। সেতাব ভাবছে। মশাই সেতাবের হুঁকো থেকে কলকেটা ছাড়িয়ে নিয়ে টানতে শুরু করলেন। তামাকটা কেন পড়ে মিছিমিছি? সেতাব বল ফেলে দিয়ে কলকের দিকে হাত বাড়িয়ে বললে, দে, তোর পর্তা ভালো আজ। মিথ্যে বলেনি সেতাব। মশাই আজ পর পর 2 বাজি জিতলেন। সেতাব কঠিন খেলোয়াড়, ওর সঙ্গে জেতা কঠিন, প্রায়ই চটে যায় বাজি। 100 বাজির 90 বাজি চটে যায়, 10 বাজিতে হার জিত হয়, সেও সমান সমান। কঠিন রোগী থাকলে মশাই অনেক সময় খেলতে বসবার আগে সেকালের জুয়ার বাজির মতো ভাবেন, আজ যদি সেতাব হারে তবে রোগকে হারতে হবে, সেরে উঠবে রোগী। সঙ্গে সঙ্গেই হাসেন। নারী দেখার অনুভূতি মনে পড়ে যায়। ও মিথ্যা হয় না, হবার নয়। রোগের কথায় মাথা ঘুরতে থাকে, যন্ত্রচালিতের মতো খেলে যান। সেতাব একসময় বলে ওঠে, মাত। সেতাব তামাক খেয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে কথাটার পুনরাবৃত্তি করলে, তোর পর্তা ভালো, সত্যিই ভালো জীবন। রামহরিকে তুই যা বাঁচালি, খুব বাঁচিয়েছিস। জীবনমশাই বললেন, পরমায়ু পরম ঔষধি সেতাব। রামহরির আয়ু ছিল, সারাটা জীবন কুস্তি কসরত করেছে, সেও এক ধরনের যোগ। সাধারণ মানুষের সঙ্গে এদের তফাৎ আছে। ওর সহ্য শক্তি কত, সেইটাই বিচার করেছিলাম আমি। শক্তিই হল আয়ুর বড় কথা। রোগের সঙ্গে যুদ্ধ করে কি ওষুধ, করে জীবন শক্তি, আয়ু। সেতাব হেসে বললে, হ্যাঁ, তাহলেও হতাশটা তো তোমার বটে, সে তোমার চিরকাল আছে। নতুন ছক সাজাতে লাগলো সেতাব। সাজাতে সাজাতে বললে, শশীর কথা শুনেছিস? শুনেছেন, তাও শুনেছেন। গুটি সাজাতে সাজাতেই ডাক্তার হাসলেন। পর মুহূর্তে তার কপালের দুপাশে
রগের শিরা দুটো মোটা হয়ে ফুলে উঠল, ক্ষোভে থমথমে হয়ে উঠল স্থবির মুখখানা। সেই প্রথম দিনই শশী রামহরির ওখান থেকে একরকম পালিয়ে এসে মদ্যপান করে সারা নবগ্রামের প্রতি ডাক্তারখানায় চিৎকার করে বেরিয়েছে, আমি তো তবু কম্পাউন্ডার, বর্ধমানে রীতিমতো পাশ করে এসেছি, ওটা যে হাতুড়ে। পুঁজি তো রংলাল ডাক্তারের খান কতক প্রেসক্রিপশন আর বাপ পিতামহের মুষ্টিযোগের খাতা, আর নাড়ি ধরে চোখ উল্টে খানিকক্ষণ আঙুল তুলে টিপে, তারপর বায়ু পিত্ত কফ, মনে হচ্ছে 10 দিন, না হয় ঘাড় নেড়ে তাই তো এই বলা, রামহরিকে বাঁচাবে, কই বাঁচাক দেখি, তাও তো গ্লুকোজ ইঞ্জেকশন দিতে হরেন ডাক্তারকে ডাকতে হয়েছে। আসল কথা, রামহরির টাকা বিষয় সব সব বুঝি বাবা, সব বুঝি। রামহরি তো হরে হরে করবে, এখন বাঁচবে বাঁচবে রব তুলে ইঞ্জেকশন, ওষুধ, ফি, গাড়ি ভাড়া, হেন তেন, গোলযোগ বাঁধিয়ে 50, 100, 150 যা মেলে তাই বুড়োর লাভ। এ আর কে না বুঝবে? আমার নামে তো যা তা বলেছে, কিন্তু গোসাইকে, চণ্ডীতলার গোসাইকে কে মারলে? উনি নন? আগের দিন রাত্রের 1 ডোজ ওষুধে ঘুম পাড়িয়ে দিলাম, সকালে ভালো রইল। ইনি গিয়ে ফুসমন্তর দিয়ে এলেন, সন্ধ্যেতে যাবেন। ওষুধ বিশুধ আর খাবেন না, সারাদিন ওষুধ না খেয়ে বিকেলে আবার তাস্ত হলো, হবেই তো, বাস নিদান সার্থক হয়ে গেল। প্রত্যুত ডাক্তারও তাই বলে, বলে সন্ন্যাসী মরেছে তার জন্য কারই বা মাথা ব্যথা, কিন্তু ওই লোকটির জীবনের মূল্যে জীবন মশাই নিজেকে নারী জ্ঞানে অভ্রান্ত বলে প্রমাণ করেছেন, কিন্তু আমি বলবো উনি তো ওকে মেরেছেন। ইয়েস, ইন দ্য ট্রু সেন্স অব দি টার্ম। ওষুধ দিলে এবং ওইভাবেই ঘর থেকে টেনে বের না করলে সন্ন্যাসী আরও 2-1 দিন, অন্তত আরও ঘণ্টা কয়েক বাঁচত, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এ তো নিজের নিদান সত্য করবার জন্য টেনে হিচড়ে খোল করতালে রোগীকে চমকে দিয়ে উত্তেজিত করে মেরে ফেলেছে। কথাগুলি মনে পড়লেই রগের শিরা দপাদপ করে ওঠে। কথাটা উঠতেই এমন মগ্ন হয়ে গিয়েছিলেন জীবনমশাই যে এ দানটায় হেরেই গেলেন তিনি। খপ করে দাবাটাই মেরে বসল সেতাব, বললে, এইবার? তাই বটে, এইবারই বটে। বাঁকা পায়ে 2.5 পদ আড়ালে অবস্থিত একটা ঘোড়ার জোরে একটা বরের অগ্রগমন সম্ভাবনা তিনি লক্ষ্য করেননি। সেতাব হেসে বললে, দেখবি নাকি? ছকের ওপর দৃষ্টি বুলিয়ে মশাই বললেন, না, সবটাই এলোমেলো হয়ে গিয়েছে। তুই কথা তুলে মনটা চঞ্চল করে দিলি। নন্দরে, তামাক দে তো বাবা। আর একবার চা করতে বল, খেয়ে উঠি। দেরি হলে সে বুড়ি আবার পঞ্চ উপাচার সাজিয়ে বসবে। হঠাৎ রাত্রে খাওয়ার ব্যবস্থা শুরু করবে। গৃহিণীর খাওয়ার আয়োজন সেতাবের পক্ষে প্রায় বিভীষিকা। যাবার পথে তাকে দোকান থেকে ডালদা কিনে নিয়ে যেতে হয়। যা হোক কিছু রসনা তৃপ্তিকর তৈরি করেন তিনি, সেতাব উপলক্ষ। নিজেই সেতাব মধ্যে মধ্যে বলে, বুঝলি জীবন, এ সেই 16 কইয়ের ব্যাপার। সেই যে একজন জোলা 16টা কই মাছ কিনে এনে বউকে বলেছিল, ভালো করে রান্না করো, বেশ পেঁয়াজ গরম মশলা দিয়ে মাখো মাখো করে ঝোল রেখে লঙ্কা বাটা দিয়ে, যেন জিভে দিলেই পরানটা জুড়িয়ে যায়। বউ রান্না করতে লাগলো, জোলা মাকু ঠেলতে বসল ঘরে। একটি করে ছ্যাক শব্দ উঠল, আর জোলা একটি করে দাগ কাটলে মাটিতে। তারপর ছ্যাক
শেষ হতে উঠে গিয়ে বলল, দে খেতে। বউ খেতে দিলে, কিন্তু একটি কই মাছ। এ কি, আর গেল কোথায়? একটা মাছ বেড়াল খেয়ে গেল। তাহলেও তো 15টা থাকে। খপ করে গর্ত থেকে একটা ইঁদুর বেরিয়ে একটা নিয়ে গেল, 2টো গেল, বাকি থাকে 14টা। ভূতে নিয়েছে 2টো। ওই শওড়া গাছের ভূত মাছের গন্ধে জানলা দিয়ে হাত বাড়িয়ে, তাই গেল, তবু থাকে 12টা। ভয়ে নড়ে বসতে গিয়ে হাতের ধাক্কায় 2টো পড়ল আগুনে। শ্বেতাব হাসেন আর বলেন, বুঝলি, এইভাবে জোলার বউ হিসেব দিলে 15টা কই মাছের। সেগুলো 59 রান্না করতে করতে গুপ গুপ করে তিনি ভক্ষণ করেছেন। তারপর 15টা মাছের যথাবিহিত হিসেব দিয়ে তিনি চেপে বসে বললেন, আমি যে ভালো মানুষের ঝি, তাই এত হিসেব দিই। তুই যদি ভালো মানুষের পো, তবে ন্যাজটা মুড়োটা খেয়ে মাঝখানটা থো। বলে পরম কৌতুকে শ্বেতা হা হা করে হাসলেন। বাইরে থেকে কে ডাকলে, মশাই কই, কোথায়? মশাই একটু চকিতভাবেই ঘাড় ফিরিয়ে তাকালেন। কিশোরের গলা। কিশোর কলকাতায় গিয়েছিল, ফিরেছে তাহলে? বোধহয় কিছু নিয়ে এসেছে। সে কলকাতা গেলেই তার জন্য কিছু না কিছু আনে। একা তার জন্য নয়, অনেকের জন্য। আবার বৃদ্ধ বনিতারই প্রিয়জন কিশোর। ছেলেদের জন্য পেন্সিল, বই, মেয়েদের জন্য সেলাইয়ের সরঞ্জাম, দুস্থ মধ্যবিত্তদের ছেলেদের জন্য জামা প্যান্ট নিয়ে আসে। তাকে 4-5 বার ফাউন্টেন পেন এনে দিয়েছে, প্রেসক্রিপশন লিখতে। সব হারিয়েছে। মধ্যে মধ্যে জুতো এনে দেয়। যেবার ও সব কিছু আনে না, সেবার অন্তত কিছু ফল। কিশোর চিরদিন নবীন কিশোর দুলাল হয়েই রইল। তিনি সাড়া দিলেন, কিশোর কোথায়, বেরিয়ে আসুন, অনেক লোক আমার সঙ্গে। মশাই বেরিয়ে এলেন। কিশোর কোন দায় এনে ফেললে কে জানে। কোনো গ্রামে মহামারীর দায়, কোনোখানে হাঙ্গামার দায়, সব দায়ই মাথা পাতা ও স্বভাব। বেরিয়ে এসে মশায় বিস্মিত হয়ে গেলেন। কিছু বুঝতে পারলেন না তিনি। এ যে সম্ভ্রান্ত নাগরিকের দল, কোট প্যান্ট পরা, মার্জিত কান্তি, শিক্ষা ও বুদ্ধিদীপ্ত দৃষ্টি বিশিষ্ট ব্যক্তি সব। থানার দারোগার সঙ্গে আরও কজন এখানকার সরকারি কর্মচারীও রয়েছে, প্রদ্যোৎ ডাক্তারও রয়েছে। নবগ্রামের ধনী ব্রজলাল বাবুর উত্তরাধিকারীরা এখন সদর শহরে বাস করে। ব্রজলাল বাবুর বড় নাতিও রয়েছে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট রয়েছে। তারা এখানে তার দরজায়। তবে কি প্রদ্যোৎ ডাক্তার সেই দরখাস্ত করেছে? হৃদয়হীন মূর্খ হাতুড়ে নিদান হেগে রোগগ্রস্তকে অকালে মৃত্যুমুখে ঠেলে দেয়। মহান্তকে তিনি কয়েকদিন, অন্তত কয়েক ঘন্টা আগেও মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন। রগের শিরা দুটো তার দাঁড়িয়ে উঠল। তিনি কিছু বলবার আগেই কিশোর ভদ্রলোকদের লক্ষ্য করে বললে, ইনিই আমাদের মশাই। 3 পুরুষ ধরে এখানকার আতুর মিত্র। আতুরস্য ভীষণ মিত্রং। এই ভাঙা আরোগ্য নিকেতনই 100 বছরের কাছাকাছি আমাদের হেলথ সেন্টার ছিল। দলের বিশিষ্ট ব্যক্তিগুলির মুখে স্মিত হাস্যরেখা দেখা দিল। তার কতকটা যে কৃত্রিম তাতে সন্দেহ ছিল না। তারা নমস্কার করলেন মশাইকে, তিনিও প্রতি নমস্কার করলেন। কিশোর তার হয়ে ওকালতি করছে। এতকালে কত করেছেন, এই কথা বলে একালের অপরাধ মার্জনা করতে বলছে। প্রদ্যোৎ গম্ভীর মুখে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।
আর একজন কোট প্যান্ট পরা তরুণ মৃদুস্বরে তাকে কি বলছে। হরেনও রয়েছে একপাশে। কিশোর বললে, আর এরা হলেন আমাদের নতুন পশ্চিম বাংলা গড়বার কর্তা ব্যক্তি সব, বিশ্বকর্মার দল। কমিউনিটি প্রজেক্টের কথা শুনেছেন তো? 100খানা গ্রাম নিয়ে নতুন আমলের দেশ তৈরি হবে। এখানেও আমাদের একটা প্রজেক্ট হচ্ছে। নবগ্রাম হবে সেন্টার। নতুন রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল, ইলেকট্রিক, অনেক ব্যাপার। সেই জন্য এ অঞ্চল দেখতে এসেছেন। পথে আপনার আরোগ্যনিকেতনের সাইনবোর্ড দেখে জিজ্ঞাসা করলেন। তাই বললাম, আরোগ্যনিকেতন ভেঙেছে, কিন্তু তার প্রাণ এখনো আছে। মশাই এখনো আছেন। তাকে না দেখলে এখানকার প্রাণের কি দাম, কি শক্তি, তা বুঝতে পারবেন না। আকস্মাৎ মশাইয়ের মনে হল শুষ্ক সমুদ্রের বালুরাশির মতো তার অন্তরে কোনো গভীর অন্তর্তল থেকে উতলে বেরিয়ে আসছে উচ্ছ্বসিত লবণাক্ত জলরাশি। ঠোঁট দুটি তার থরথর করে কেঁপে উঠতে চাইছে। কঠিন দৃঢ়তার সঙ্গে চোয়ালে চোয়ালে চেপে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। কিশোর বললে, আপনার নারী জ্ঞানের কথা বলছিলাম, তাই ডাক্তার সেনগুপ্ত এসেছিলেন কলকাতা থেকে ব্রজলালবাবুর নাতিকে দেখতে। মশাই 5 দিনের দিন প্রথম রোগী দেখেছিলেন। রোগী দেখে বেরিয়ে এলেন। আমি এলাম। আমি ছিলাম সেখানে। তখন আমি আমাদের সেবা সংঘের সেক্রেটারি। আমি নার্সিং করছিলাম। মশাইয়ের সঙ্গে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম। সে অনেক দিনের কথা, অনেক দিন। টাইফয়েডের ওষুধ হিসেবে ফাজ তখন এদেশে সবে ব্যবহার আরম্ভ হয়েছে। ব্রজলালবাবুর নাতির অসুখে মশাই এই ফাজের ব্যবস্থা রেখেছিলেন। কলকাতার বিখ্যাত ডাক্তার সেনগুপ্ত এসে ব্যবহার করেছিলেন ফাজ। মহাশয় মহাপ্রাণ ধার্মিক লোক এই ডাক্তারটি। জীবনমশায় তখন এ অঞ্চলের ধন্বন্তরী। ব্রজলালবাবু লক্ষপতি মানুষ, কীর্তিমান মহাপুরুষ। উইলিয়ামস চ্যারিটেবল ডিসপেন্সারির প্রতিষ্ঠাতা। তিনিও তাকে স্নেহ করতেন। শুধু স্নেহই নয়, তার সঙ্গে সম্ভ্রমও। তিনি মশাইকে আধুনিক সাজে সাজিয়েছিলেন। দেখা হলেই হেসে বললেন, জীবন, এত বড় চিকিৎসক তুমি, তুমি ভালো পোশাক করো জানো। একবার কলকাতায় থিয়েটার দেখলাম, তাতে এক হাল ফ্যাশনের বাড়িতে এক বড় ডাক্তার দেখতে এলো রোগী। তা সে রোগী বললে, ওর পায়ে মোজা নেই, ও কেমন ডাক্তার, 4 টাকা ফি ওকে কখনো দিতে পাবে না। পালাটি চমৎকার। তা কথাটিও সত্যি হে, ভেগ চাই। জীবনমশাই বলতেন, আগে কর্তাবাবু, ও সব যদি এ জন্মেই গায়ে দিয়ে শেষ করে শখ মিটিয়ে যাব, তবে আসছে জন্মে এসে শখ মেটাবো কিসে? কর্তাবাবু হা হা করে হেসে বলতেন, কোট প্যান্ট পরবে মশাই, বিলেত ফেরত সাহেব ডাক্তার হবে। জীবন হা হা করে হেসে বলতেন, সে ডবল প্রমোশন হবে, কর্তাবাবু সামলাতে পারবো না। শেষে বলতেন, কর্তাবাবু আপনার কথা আলাদা, আপনার মুক্তি কর্মযোগ। বাড়িতে কাশী প্রতিষ্ঠা করেছেন, বৃন্দাবন তৈরি করেছেন, ভগবান বেঁধেছেন, স্কুল দিয়েছেন, চিকিৎসালয় দিয়েছেন। মুক্তি আপনার করতল কত। আমরা সাধারণ মানুষ, ভক্তি টক্তি করে ত্রাণ পাব। ওসব জামা কাপড় পোশাকের গরমে ভক্তি উপে যায়, থাকে না। ওসব আমাদের নয়। কর্তাবাবু কিন্তু এতেও মানেননি। তার সেবার কলকাতার
কাঁকড়া খেয়ে খেয়ে হয়েছিল আমাশয়। সেই আমাশয় মশাই ভালো করেছিলেন। তখন শীতকাল। ভালো হয়ে উঠে ব্রজলালবাবু দর্জি পাঠিয়ে মশাইয়ের গায়ের মাপ নিয়ে কলকাতা থেকে দামি চায়না কোট তৈরি করে এনে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। ব্রজলালবাবুর বাড়িতে অসুখ একটু বেশি হলেই তার ডাক পড়ত। সাধারণত দেখত তার চ্যারিটেবল ডিসপেন্সারির ডাক্তার। তার ডিসপেন্সারির ডাক্তারকে তিনি বাড়িতে না ডাকলে অন্য লোকে ডাকবে কেন? ব্রজলালবাবুর নাতি, তার দৌহিত্রের অসুখ, একজোড়ি জ্বর। কলকাতা থেকে পিতামহের বাড়ি এসে জ্বরে পড়েছে। ডিসপেন্সারিতে এসেছে তখন একজন তরুণ ডাক্তার। হরিশ প্রায় বছর ৮ আগে চলে গেছে। তারপর দুজন এসেছে। দুজনই পসার না হওয়ায় চলে গেছে। তারপর এই তরুণটি, চক্রধারী, যে চক্রধারী এখন চিকিৎসা ছেড়ে প্রায় সন্ন্যাসী। চক্রধারী তার ছেলে বনবিহারীর বন্ধু। চক্রধারী দেখছিল ৫ দিনেও জ্বরের বুদ্ধি মুখ কম না পড়ায় তাকে ডেকেছিলেন ব্রজলালবাবু। অবশ্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ঘটেনি তখন। তবুও ধনী মানুষ, দৌহিত্র এসেছে কলকাতা থেকে, তাই তাকে ডেকে একজনের স্থলে দুজন ডাক্তার দেখানো। শীতকালের দিনে জীবনমশাই চায়না কোটটি গায়ে দিয়েই দেখতে গিয়েছিলেন। কর্তাবাবু রসিকতা করেছিলেন, কোট গায়ে দিয়েছ জীবন, ভক্তিকে উপিয়ে নিলে নাকি? মশাই বলেছিলেন, আগে ভক্তিকে এ জন্মের মতো শিখেই তুলে রাখলাম কর্তাবাবু, সে যা হয় আসছে জন্মে হবে। তা ভক্তিই যখন শিখেই তুললাম তখন কোট গায়ে দিতে দোষ কি বলুন? ছেলেটির নাড়ি দেখবার আগে তার কানে এসেছিল কয়েকটি মৃদু স্বরের কথা। কলকাতারই কেউ অসন্তুষ্ট হয়ে পাশের ঘরে বলছিল, এসব কি করছেন এর? হাতুড়ে ডেকে হাত দেখানো, এগুলো ভালো নয়। জীবনমশাইয়ের পায়ের ডগা থেকে রক্তস্রোত বইতে শুরু করেছিল মাথার দিকে। প্রাণপণে নিজেকে সংযত করে হাত দেখতে বসেছিলেন। তার বাবা বলেছিলেন, ধ্যানযোগে নারী পরীক্ষা করতে হয়। সেদিন সেই যোগ যেন মুহূর্তে সিদ্ধিযোগ পরিণতি লাভ করেছিল। সেই ধ্যানযোগে তিনি অনুভব করেছিলেন কঠিন সান্নিপাতিক দোষ-দুষ্ট নারী। নারী ছেড়ে উঠে বাইরে এসে হাত ধুয়ে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ছেলেটির জ্বর সান্নিপাতিক, মানে টাইফয়েড কর্তাবাবু। এবং কি জীবন? বেশ শক্ত ধরনের টাইফয়েড, ভালো চিকিৎসা চাই। সদর থেকে কাউকে এনে দেখান। ওই পাশের ঘরের কথা তার কানে না গেলে হয়তো এমনভাবে তিনি বলতেন না, একটু ঘুরিয়ে বলতেন। সদরের ডাক্তার এসে দেখে বলেছিলেন, যিনি বলেছেন তিনি বোধহয় একটু বাড়িয়ে বলেছেন। টাইফয়েড বটে, তবে কঠিন কিছু নয়, সেরে যাবে। জীবনমশাই তার সামনেই ঘাড় নেড়ে বলেছিলেন, আগে না, আমার জ্ঞানে রোগ কঠিন, তবে যদি বলেন আমি হাতুড়ে, সে অন্য কথা। কিশোর তখন তরুণ। সে বাইরে তার সঙ্গে এসে তাকে জিজ্ঞাসা করেছিল, কি দেখলেন ডাক্তারবাবু, খুব শক্ত? মশাই তাকে বলেছিলেন, ব্যাপারটা জটিল বাবা কিশোর। সদরের ডাক্তার বুঝতেই পারছে না। জিভের দাগ, পেটের ফাঁপ, দুবার জ্বর ওঠানামা, জ্বরের ডিগ্রি দেখে ও বিচার করছে। আমি নারী দেখেছি, ত্রিদোষ দুষ্ট নারী। এবং তুমি বলো না কিশোর, এ রোগ আর ব্রহ্মার বিষ্ণুর হাতে নাই। এক শিব, যিনি নাকি মৃত্যুর অধীশ্বর, তিনি যদি রাখেন তো সে আলাদা কথা।
10 দিনের পর থেকে রোগ হঠাৎ কঠিন হয়ে উঠল। শহরের ডাক্তার আবার এসে বললেন, হ্যাঁ, দ্বিতীয় সপ্তাহে এ রোগ বাড়ে, তাই বেড়েছে, তা হোক, ওষুধ দিয়ে যাচ্ছি আমি, কমে যাবে এতেই। 13 দিনের দিন রোগ হয়ে উঠল কঠিনতর। কিশোরকে ডাক্তার বললেন, বিকার আসছে কিশোর, 18 দিন অথবা 21 দিনে ছেলেটি মারা যাবে। মনে হচ্ছে তার আগে সন্নিপাত দোষে একটি অঙ্গ পঙ্গু হয়ে যাবে। কিশোর, আমি দেখতে পাচ্ছি, সান্নিপাতিক জ্বর এমন পূর্ণ মাত্রায় আমি আর দেখিনি বাবা। 14 দিনের দিন ছেলে অজ্ঞান হয়ে গেল। মেনিনজাইটিস চোখ দিলে। কলকাতায় লোক গেল, বড় ডাক্তার চাই, যা লাগে। জীবনমশাই বললেন, তাহলে অবিলম্বে কর্তাবাবু আজই, না হলে আক্ষেপ করতে হবে। রোগ বড় কঠিন কর্তাবাবু। সে মুহূর্তেই চোখ পড়েছিল কলকাতার সেই আত্মীয়টির দিকে। একটু হেসে বলেছিলেন, আমার অবশ্যই হাত দেখে মনে হচ্ছে রোগ অত্যন্ত কঠিন। কলকাতা থেকে বড় ডাক্তার এসেছিলেন, এমডি, অল্প বয়স হলেও বিচক্ষণ চিকিৎসক, জাতিতে বৈদ্য, নারী দেখার অধিকার রাখেন, ধীর স্থির মিষ্টভাষী। ডাক্তার সেনগুপ্ত সত্যকারের চিকিৎসক। তিনি রোগের বিবরণ শুনে ফাজ নিয়ে এসেছিলেন। ফাজ সে সময় ব্যবহার হলো এ অঞ্চলে। জীবনমশাইয়ের সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন। নারী দেখে অনুমানের কথা শুনে বলেছিলেন, আপনার অনুমানই বোধহয় ঠিক, তবু আমাকে চেষ্টা করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, কর্তব্য করে যেতে হবে, কি করব। 18 দিনের দিনই ব্রজলালবাবু দৌহিত্র মারা গিয়েছিল। 18 দিনের সকালবেলা বাম অঙ্গ পড়ে গিয়েছিল, বাঁ চোখটি পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। চারিদিকে জীবনমশাইয়ের নারী জ্ঞানের খ্যাতি রটে গিয়েছিল। এরপর কিশোর বলে চলেছিল সেকালের জীবনমশাইয়ের কথা। শুধু খ্যাতিই নয়, একটা দৃষ্টিও তার খুলে গিয়েছিল এরপর থেকে। তিনি বুঝতে পারতেন সে আসছে কি না আসছে, নারী ধরলে অনুভব করতে পারতেন অনায়াসে, এবং সে কথা ক্ষেত্র বিশেষে, অর্থাৎ রোগী প্রবীণ হলে স্পষ্টই বলতেন। মণি চাটুর্যের মায়ের বেলা বলেছিলেন, বাবাজি, এবার বুঝি মাথা কামাতে হয় গো। মণি চাটুর্যের চুলের শখ ছিল অসাধারণ। রাম মিত্তিরকে তার বাপের অসুখে প্রথম দিন দেখেই বলেছিলেন, রাম, বাবার কাছে যা জানবার শুনবার জেনে শুনে নিও, উনি বোধ হয় এ যাত্রা আর উঠবেন না। রোগী অল্প বয়সী হলে ইঙ্গিতে বলতেন, তাই তো হে, রোগটা বাঁকা ধরনের, তুমি বরং ভালো ডাক্তার এনে দেখাও। কাউকে অন্যভাবে জানাতেন। এরই মধ্যে একদিন সুরেনের ছেলে শশাঙ্কের বড় ভাই এসে বললে, মশাই কাকা, একবার শশাঙ্ককে দেখে আসবেন। কি হয়েছে শশাঙ্কের? জ্বর হয়েছে, আজ দিন 4। আচ্ছা, যাব, কাল সকালে যাব বাবা। আজ বনু এলো কলকাতা থেকে, বাঁশি বায়া তবলা এনেছে, গান বাজনা হবে, একটু খাওয়া দাওয়া হবে। আসিস বাবা তুই, আমি কাল সকালেই যাব। বনবিহারীর বন্ধু শশাঙ্ক, বছরখানেকের ছোট, জমিদারি সেরেস্তার হিসেব নবিশ, তার সেই বাল্যবন্ধু সুরেনের ছোট ছেলে। বাল্যকালেই মাতৃবিয়োগ হয়েছিল। সুরেন বেঁচে থাকতেই তার বিয়ে দিয়ে সংসারী করে দিয়ে গেছে। ভালো ছেলে, মিষ্টভাষী ছেলে শশাঙ্ক। কি হলো ছেলেটার? পরের দিন সকালেই গিয়েছিলেন শশাঙ্ককে দেখতে। সুরেনের গৃহিণীহীন সংসারে বধূরাই আপন আপন স্বামী নিয়ে স্বাধীনা। তরুণী বধূটিই শশাঙ্কের শিয়রে বসেছিল। সম্ভবত শশাঙ্কের জ্বর-উত্তপ্ত কপালে নিজের মুখখানি রেখেই শুয়েছিল। মশায়ের জুতোর শব্দে উঠে বসেছে। শশাঙ্কের কপালে সিঁদুরের ছাপ লেগে রয়েছে। একটু হাসলেন ডাক্তার। মেয়েটি ছেলেটি
দুজনেই তার স্নেহাস্পদ। বধূটিও তার জানাশোনা ঘরের মেয়ে, বাল্যকাল থেকেই দেখে এসেছেন। স্নেহের বশে মশাই মেয়েটির দিকে চাইলেন, চোখ তার জুড়িয়ে গেল। লাল পাড় শাড়ি পরা ওই গৌরতনু বধূটির নতুন রূপ তার চোখে পড়ল। একটা অপরূপ ছবি দেখলেন যেন। তাকে দেখে মেয়েটির মুখখানি রাঙা হয়ে উঠল। মাথায় ঘোমটা টেনে সে সরে বসল। মনে হলো মেয়েটির এই বধূ রূপেই তার সকল রূপের চরম প্রকাশ। ডাক্তার বসে শশাঙ্কের হাত ধরলেন। তার নিজের হাত কেঁপে উঠল। চোখ দুটি চকিতে যেন খুলে গেল। একবার বধূটির দিকে তাকালেন, আবার চোখ বুঝলেন। এ কি, আজ তৃতীয় দিন, এর মধ্যেই স্পষ্ট লক্ষণ। আবার দেখলেন, না ভ্রান্তি নয়, ভ্রান্তি তো নয়। এই বধূটির এমন অপরূপ রূপ মুছে দিয়ে শশাঙ্ককে যেতে হবে 2 সপ্তাহ। হ্যাঁ, তাই, ভ্রান্তি নয়, তিনি বিমূঢ় নন, অন্যমনস্ক তিনি হন নাই। শশাঙ্ককে যেতে হবে এমন স্পষ্ট মৃত্যু লক্ষণ তিনি কদাচিৎ প্রত্যক্ষ করেছেন নারীতে। শেষ রাতে পাণ্ডুর আকাশের দক্ষিণ পূর্ব কোণাংশে অগ্নিকোণে শুক্রাচার্যের প্রদীপ্ত স্পন্দিত উদয় যেমন রাত্রি শেষ ঘোষণা করে, এমনকি দণ্ড পেলে উদয়কালের বিলম্বটুকু পর্যন্ত পরিমাপ করে দেয়। তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে নারী লক্ষণ বলছে 2 সপ্তাহ, 14 দিন। মনে আর অশান্তির সীমা ছিল না, বেদনার আর অন্ত ছিল না। শশাঙ্ক বনবিহারীর বয়সী, কিছু ছোট। মাতৃহীন ছেলেটা তার ডাক্তারখানার সামনে খেলে বেড়াত, তার চোখের সামনে বড় হলো। আর এই বধূটি লাল পাড় শাড়িতে, শাঁখায়, রুলিতে, সিঁথিতে সিঁদুরের রেখায়, সুন্দর ছোট্ট কপালখানির মাঝখানে সিঁদুরের টিপে লক্ষ্মী ঠাকুরুনের মতো এই মেয়েটি। এই সমস্ত শোভার সব কিছু মুছে যাবে থান কাপড়, নিরাভরণা মূর্তি। কল্পনা করতে পারেননি জীবন মশাই। মনে পড়েছে মেয়েটির বাল্যকালের কথা। পাশের গাঁয়ের মেয়ে, এ অঞ্চলে জাগ্রত কালী ঠাকুরের সেবায়েতের মেয়ে, বড় সমাদারের কন্যা। মেয়েটিকে ছেলে বয়সে বাপ মায়ে বলতো পিন্নি, পুষি। ওই আদর কাঙালিপনার জন্য আর আমিষের রুচির জন্য একখানি ডুরে কাপড় পরে কালীস্থানের যাত্রীদের কাছে সিঁদুরের টিপ নিয়ে বেড়াত, আর পয়সা আদায় করে পেঁয়াজ বড়া কিনে খেত। অন্তরটা বেদনায় টনটন করে উঠল। 2 দিন পর শশাঙ্কের নাড়ি দেখে তিনি একেবারে আর্ত হয়ে উঠলেন। স্থির জেনেছেন শশাঙ্ককে যেতে হবে। নাড়িতে যেন পদধ্বনি শুনতে পাচ্ছেন, সে আসছে। ওষুধ ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই আর্ত মানসিকতার আবেগে একটা কল্পনা করে আতর বউকে ডেকে বললেন, দেখো, কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি মা কালীকে ভোগ দিচ্ছি। মা যেন সেই ভোগ নিজে হাত পেতে নিচ্ছেন। আর আশ্চর্য কি জানো, কালীমা যেন আমাদের শশাঙ্কের বউ। আতর বউ বলেছিলেন, তার আশ্চর্য কি, শশাঙ্কের বউ কালীমায়ের দেবাংশীর মেয়ে। হয়তো এক কাজ করো আতর বউ, শশাঙ্কের বউকে কাল নিমন্ত্রণ করে খাওয়াও। বেশ তো। আমিষের নানা আয়োজন করে এই বধূটিকে খাওয়াতে চেয়েছিলেন। বড় একটা মাছের মুড়ো তার পাতে দিয়ে বলেছিলেন। শশাঙ্কের তখন 6 দিন জ্বর। জ্বরটা শুধু বেড়েছে, অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। বাকুলের কালীবাড়ি থেকে প্রসাদী মাংসও আনিয়েছিলেন। কি যে ভ্রান্তি তার হয়েছিল! মাছের মুড়োটা নামিয়ে দিতেই বধূটি চমকে উঠেছিল। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ সমস্ত আয়োজনের দিকে তাকিয়ে হাত গুটিয়ে উঠে পড়েছিল। আতর বউ ব্যস্ত হয়ে উঠে বলেছিলেন, কি হলো, কি হলো? স্থির কণ্ঠে মেয়েটি বলেছিল, আমার শরীর কেমন করছে, আমি বাড়ি যাচ্ছি।
সন্ধ্যায় ডাক্তার শশাঙ্ককে দেখে বেরিয়ে এলেন বাড়ি থেকে। মৃত্যু লক্ষণ নাড়িতে উত্তরোত্তর স্পষ্ট হয়ে উঠেছে। তবলার বলে ঠিক মাঝখানে এসেছে, সেই গতিতেই বাজছে। কাল সপ্তাহ শেষ, আর 1 সপ্তাহ 1 দিন, অষ্টাহ। বাড়ির মুখেই একটা গলি। ডাক্তারের ভারী পা আরো ভারী হয়ে উঠেছে। পেছন থেকে ডাক শুনলেন, দাঁড়ান। ডাক্তার ফিরে দাঁড়ালেন। দেখলেন একটি কেরোসিনের ডিবে হাতে দাঁড়িয়ে আছে শশাঙ্কের বউ। ডিবের আলো তার মুখের ওপর পড়েছে, গৌরবর্ণ মুখের ওপর রক্তাভ আলো। সিঁথিতে সিঁদুর ডগডগ করছে, চোখে তার স্থির দৃষ্টি। তাতে প্রশ্ন। মশাইয়েরও সে দৃষ্টি অসহ্য মনে হল। চোখে নামিয়ে নিলেন তিনি। বললেন, কিছু বলছো? ও বাঁচবে না? লুকোবেন না আমার কাছে? আশ্চর্য ধীরতা তার কণ্ঠস্বরে। প্রশ্নের উত্তর দিতে পারলেন না ডাক্তার। মেয়েটি বললে, না যদি বাঁচে তো কি করব? আপনিই বা কি করবেন? কিন্তু এমনি করে আপনার নিজের ছেলের মৃত্যু জেনে তাকে মাছের মুড়ো মাংস খাওয়াতে পারবেন? সেই কথা মনে পড়ছে মশাইয়ের। অবশ্য সেদিন তিনি এতে বিচলিত হননি। সেদিনের জীবন মশাই অন্য মানুষ ছিলেন। গরলা ভরণ, নীলকণ্ঠের মতো দিকপাতহীন। লোকে বলতো মশাই সত্য কথাই বলবে, সে ভালোই হোক আর মন্দই হোক। অনেকে বলতো ডাক্তার কবিরাজেরা মৃত্যু দেখে দেখে এমনি হয়ে পড়ে, ঘাঁটা পড়ে যায় মনে। অনেকে বলতো পশার বাড়ায় জীবন মশাই পাল্টে গিয়েছে, দাম্ভিক হয়েছে খানিকটা। কারো কথাই মিথ্যে নয়, সবার কথাই সত্য। তবে এগুলি ওপরের সত্য, ফুলের পাপড়ির মতো। মাঝখানে যেখানে থাকে মর্মকোষ, সেখানকার সত্য কেউ জানে না। সেখানে একদিকে ছিল বিষ, অন্যদিকে অমৃত। সংসার জীবনের অশান্তি, আতর বউয়ের উত্তাপ, মঞ্জরীর অভিশাপ, বনবিহারীর মধ্যে ফলেছিল সে অভিশাপ। সে জানতে পেরেছিলেন। এ বংশের মহাশয়ত্ব বনবিহারীর মধ্যেই হবে ধূলিসাৎ, এবং বনবিহারী যে দীর্ঘজীবী হবে না সেও তিনি জানতেন। অন্যদিকে হয়েছিল ধ্যানযোগে নারীজ্ঞানের অদ্ভুত বিকাশ। দুয়ে মিলে তার সে এক বিচিত্র অবস্থা। কখনো আধুনিকদের ব্যঙ্গে বলে ফেলতেন নিষ্ঠুর সত্য, কখনো করুণার আত্মহারা হয়ে বলে ফেলতেন। জীবনমশাই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটিকে বলেছিলেন, মা, শশাঙ্ককে যদি বাঁচাতে পারি তবে এর উত্তর হয়। কিন্তু কথাটা পাল্টে নিয়েছিলেন। আমার ছেলের কথা বললে না? শশাঙ্ক আর বনবিহারী একসঙ্গে খেলা করেছে, পড়েছে, সে সবই তুমি জানো। শশাঙ্ক আমার ছেলের মতোই। আজ তার কথাই যখন বলতে পারলাম ইঙ্গিতে, তখন বনবিহারীকেও যদি অকালে যেতে হয়, আর আমি যদি জানতে পারি, তবে শশাঙ্কের বেলা যেমন জানিয়ে দিলাম তেমনিভাবেই জানাবো। রকমটা একটু আলাদা হবে। তোমাকে তো ইঙ্গিতে জানিয়েছি। বনুর বেলা তোমার কথায় যদি ফলে মা, তবে আতর বউকে স্পষ্ট বলবো, বনুর বউকেও স্পষ্ট বলবো বনু বাঁচবে না, এবং তার যদি কোনো স্বাদ থাকে তাও মিটিয়ে নিতে বলবো। আমার ওপর মিথ্যে ক্রোধ করলে মা, মৃত্যুর কাছে আমরা বড় অসহায়। অন্য কেউ বললে এই নতুন কালের পাশ্চাত্য বিজ্ঞান প্রভাবিত ব্যক্তিগুলি বিশ্বাস তো করতেনই না, উল্টে ব্যঙ্গ হাস্য করতেন। কিন্তু কিশোর গোটা বাংলাদেশে পণ্ডিত এবং কর্মী সমাজে সুপরিচিত, শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। এছাড়াও আর একটি মহৎ গুণের সে অধিকারী, সে সত্যবাদী। পৃথিবীতে কোনো গুরুতর প্রয়োজনেও সে মিথ্যে বলে না,
আর কারও মনোরঞ্জনের জন্য সত্যকে সে অতিরঞ্জিত করে না। গল্প দুটি শুনে সকলের মুখেই প্রশংসা প্রসন্ন বিস্ময় ফুটে উঠল। একজন বললেন, সত্যই অদ্ভুত। কিশোর হেসে বললে, কি করছিলেন? দাবা খেলছিলেন বুঝি? এরই মধ্যে সেতাব ঘর থেকে উঠে এসে জীবন মশাইয়ের পেছনে দাঁড়িয়েছে। ধোঁয়া রেখে আগুন অনুমানের মতো কিশোর অভ্রান্ত অনুমান করছে। মশাই আজ ছোট ছেলের মতো লজ্জিত হলেন। মাথা হেঁট করে হেসে বললেন, বৃদ্ধ বয়সে অবলম্বন তো একটা চাই, কি করি বলো? তুমিও তো শুনেছি এখন ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে যাও। অবশ্যই তুমি নামেও কিশোর, কাজেও চিরকিশোর। লোকে বলে কিশোরবাবু আর সাবালক হলো না, চিরকাল নাবালকই থেকে গেল। তাই থেকো বাবা, চিরদিন যেন তুমি তাই থেকো। বলতে বলতেই তার চোখ দিয়ে দুটি জলের ধারা গড়িয়ে পড়ল। দীর্ঘকাল পর, সুদীর্ঘকাল পর, কতকাল পর তার হিসেব নেই, হিসেব নেই। মশাইয়ের চোখে জল দেখে কিশোর একটু অভিভূত হয়েই বললে, আচ্ছা চলি, এদের সব দেখিয়ে আনি। রওনা হয়ে গেলেন তারা। সকলেই যেন কেমন হয়ে গেছেন, নিঃশব্দে অগ্রসর হয়ে গেলেন। কথা যেন হারিয়ে গেছে। দাঁড়ালো শুধু হরেন। হরেন এসে বললে, একটা ভালো খবর আছে, বিপিনবাবুর আজ আবার ইউরিন রিপোর্ট এসেছে। দোষ খুব কমে গিয়েছে। ও বেলা যাবেন তো বিপিনবাবুকে দেখতে? আজ আমরা যখন যাব তখনই যদি চান তো ভালো হয়। আজ একবার সকলে মিলে ভালো করে দেখব। অন্যমনস্কের মতো মশাই বললেন, সকলে মিলে দেখবে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।